This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে নেতাজি ইনডোর স্টেডিয়ামের ছবি দেখছেন আপনারা সরাসরি। কিছুক্ষণ আগেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বললেন তার নির্যাস যদি বলতে হয় তাহলে যোগ্যদের চাকরি আমি কাটব না, আমি আদালতে যাব, আদালতের ক্ল্যারিফিকেশন নেব, এটাই ABCZ। এটা আপনারা মাথায় রাখুন, আপনারা ভলান্টারি সার্ভিস দিন ততদিন। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোট আনকোট এই অভয়বাণী বা আশ্বাসবাণী যাই বলি না কেন আসার পর কি প্রতিক্রিয়া, সার্বিকভাবে তারা কি বলছেন? আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া কি। আপনারা কনভিন্স বলতে বিষয়টা বিচারাধীন যেহেতু, সেই জন্য উনি আমাদের আশ্বাস দিয়েছেন। তবে আমরা রিভিউ পিটিশনের দিকে নজর রাখবো এবং আইনি লড়াইয়ের দিকেই যাব। মুখ্যমন্ত্রীর কথায় আপনারা কি আশ্বস্ত মানে উনি যেটা আজকে বলেছেন যে উনি দেখবেন, আর এটা বলেছেন রিভিউ পিটিশনে আপনারা তাহলে আমাদের যিনি মানে লয়ার থাকবে প্লাস ওনাদের লয়ার থাকবে। ভলান্টিয়ারি সার্ভিস দিতে রাজি আপনারা? না, ভলান্টিয়ার সার্ভিস এই মুহূর্তে আমরা কোনো মতেই রাজি নয়, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। আপনারা ভলান্টিয়ারি সার্ভিস দিতে রাজি? এটা মুখ্যমন্ত্রী মোটেই না। ভলান্টিয়ার যে সার্ভিস কথাটা এখানে তিনি একটা কোয়েশ্চেন মার্কে রেখে গেছেন, কারণ এইটা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়বস্তু, তাই সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার জন্য এই ভলান্টিয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনো শিক্ষক মহল ভলান্টিয়ার টিচার হতে রাজি নন। তবে আমরা একটি জায়গায় আশ্বস্ত হয়েছি, মাননীয়া বলেছেন যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাবে না। এখান থেকেই আমরা কিছুটা হলেও আশাবাদী। মুখ্যমন্ত্রীর কথায় কি আপনারা আশ্বস্ত? আমরা কিছুটা হলো আশ্বস্ত, পুরোটা আশ্বস্ত হতে পারলাম না। পুরোটার আশ্বস্ত বললেন তার কারণ তিনি ভলান্টিয়ারি সার্ভিসের কথা বলছেন। এটা শুধুমাত্র আমাদের টাকার বিষয় নাই, আমাদের সম্মানের বিষয় এখানে জড়িয়ে আছে। কারণ আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বেরোতে পারবো না। তাই আমাদের একটাই দাবি ছিল যে যেভাবেই হোক আমাদের যে চাকরিটা গেছে সেই চাকরিটা আইনি পথে কিভাবে ফেরানো যায় সেটা ওনাকে দেখতে হবে। উনি বলেছেন পরে অযোগ্যদের কথাও ভাববেন, তাদের সাথে দরকার পড়লে মিটিং করবেন। এটা কি আপনারা রাজি? আপনারা ওই প্যারামিটার? আমরা একেবারেই ভালোভাবে নিচ্ছি না, কারণ আমরা জানতাম এখানে শুধুমাত্র যোগ্য টিচারদেরকেই ডাকা হয়েছে এবং পুরো দায়িত্বটা আমাদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা তাই জানি, কন্ট্যাক্ট আমরাই করেছি। এর মধ্যে যে দুজনও অযোগ্য থেকে থাকে সেটা আমাদের জন্য খুব দুঃখজনক। পরবর্তীকালে আপনাদের সঙ্গে যদি অযোগ্যরাও চাকরি করেন আপনারা কি মেনে নেবেন? কখনোই মেনে নিতে পারবো না, কারণ আজ যাদের জন্য আমরা চাকরি হারা হয়েছি, খালি আমরা চাকরি হারা হইনি, আমাদের পরিবারও আমাদের সঙ্গে বিপর্যস্ত হয়েছে। তাই কোনো অযোগ্য শিক্ষককে আমরা বিদ্যালয়ে স্থান দেব না। যাতে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের দ্বারা সুরক্ষিত থাকুক, এটাই আমরা সর্বদা চাইব। বিদ্যালয় প্রত্যেক যোগ্য টিচার যাতে সসম্মানে নিজের বিদ্যালয় ফিরে যেতে পারে, এটাই আমরা মাননীয়। কাল থেকে স্কুলে যাবেন আপনারা? 100% আমরা বিদ্যালয়ে যাব, কারণ আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে না পেয়ে আমরা বেদনাহত হচ্ছি, আমরা মর্মাহত হচ্ছি। উনি আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমরা কাল থেকে বিদ্যালয়ে আমাদের কর্মে প্রতি। শুভজিৎ, দেখো মুখ্যমন্ত্রী যা কথা বলে গেলেন তাকে যদি সাম আপ করতে হয় তাহলে যোগ্যরা তারা এখন স্কুলে যাবেন, এই কথা মুখ্যমন্ত্রী বলছেন এবং তাদের চাকরি যাবে না, এই অ্যাসিওরেন্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে ভলান্টিয়ারি সার্ভিসের কথা, সেখানে কিন্তু গুরুতর আপত্তি রয়েছে এই যোগ্য শিক্ষকদের। তারা ভলান্টিয়ারি সার্ভিস দিতে নারাজ, টাকার বিনিময়ে হলেও নারাজ, তার কারণ তাদেরকে যোগ্য শিক্ষকের মর্যাদা দিয়ে স্কুলে ফেরা। একদমই সুমন, আমি আসবো, সুমন আমি শুনবো ডিটেল, তাদের প্রতিক্রিয়া আমি শুনবো। কিন্তু আজ কি বললেন মুখ্যমন্ত্রী আরো একবার আমরা শুনি, আসুন। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে, সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না, বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। কাজে আজকে আমি কথা বলতে এসেছি, দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই।
আপনারা শুনলেন আজকে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা পার্ট, একটা নির্যাস আমরা আপনাদের শোনালাম। যোগ্যরা কোনোভাবেই বঞ্চিত হবে না, ওয়ান লাইনার এই বিষয়টা তিনি আজকে আশ্বাস দিয়েছেন। ভলেন্টারি সার্ভিস আমরা গ্রহণ করব না, ভলেন্টারি সার্ভিস আমরা গ্রহণ করব না। আমার নাম ধীতিশ মণ্ডল, আমার স্কুল সিংহেরদাঁড়ি কেদারনাথ হাই স্কুল। পরবর্তীকালে তিনি বলেছেন যে অযোগ্যদের সাথেও খতিয়ে দেখবেন, বৈঠক করবেন, সেটাতে আপনারা রাজি? না, এরকম কথা আমরা ওখানে শুনিনি যে অযোগ্যদের সাথে এরকম কথা ভুল ব্যাখ্যা করবেন না, এরকম কথা একেবারেই বলবেন না আপনারা মিডিয়া। উনি বলেছেন যে যোগ্যদের জন্য আমরা আছি, এই কথাটা উনি বজায় রাখুন, এটাই আমরা চাইছি। উনি বলেছেন যে পরবর্তীকালে অযোগ্যরা তাদের কোথায় কাগজপত্র আছে সেগুলোও তিনি দেখবেন। আপনারা কি তাদের সাথে চাকরি করবেন, এটা আপনারা মানবেন? না, বিষয়টা হচ্ছে আমাদেরকে যোগ্যদেরকে উনি বলেছেন যে আমি যোগ্যদের পাশে আছি এবং যোগ্যদের যেন কোনোভাবে বঞ্চিত না হয় তার জন্য উনি শেষ পর্যন্ত লড়বেন, একথা উনি বলেছেন। প্রথমত এটা। দ্বিতীয়ত উনি শেষের দিকে বলেছিলেন যে এই 2 মাস যত সময় না বিচারের সমাধান হচ্ছে তত সময় ভলেন্টিয়ার হিসাবে নিযুক্ত করা হোক। তখন আমি নিজে বলেছিলাম, ম্যাডাম আপনি ভলেন্টিয়ার বলতে কি বোঝাচ্ছেন? তখন উনি বলেছিল এটা একটা আইনের পরিভাষা, এই 2 মাস আমি আপনাদেরকে পুষিয়ে দেবো। এই 2 মাস আপনারা কি স্কুলে যাবেন? আপনারা ক্লিয়ার? হ্যাঁ, উনি বলেছেন স্কুলে আপনারা যাবেন, আপনাদের এই বিষয়ের উপর কোনো প্রভাব পড়বে না। সুতরাং স্কুলে আমাদের যেহেতু বলেছেন যেতে এবং আমাদের চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে, অবশ্যই আমরা যাব। আর তিনি শেষের দিকে কথা বলেছেন, আপনি যতই না বলুন না কেন, যে আমি অযোগ্যদেরও কি কাগজপত্র আছে খতিয়ে দেখবো, তারপর ডিসিশন নেব, তাদের সঙ্গে আলাদা করে মিটিং করে। যদি তাদের চাকরি বহাল থাকে, এক স্কুলে গিয়ে 2জন আপনারা চাকরি করবেন, এটা মেনে নেবেন? না, বিষয়টা হচ্ছে উনি বলেছেন যোগ্যদের কথা, অযোগ্যদের কথা উনি বলেননি। আপনি হয়তো শোনেননি, তিনি মিটিংয়ের শেষে একেবারে আমাদের কাছে রেকর্ডেড তিনি বলেছেন যে আপনাদেরটা আগে দেখবো, এটা এক, তারপরে 2 নম্বর ক্ষেত্রে অযোগ্যদের কাগজপত্র কি আছে সেগুলো দেখবো, তাদের সাথে আলাদা করে মিটিং করব। না, এটা একটা বিচার প্রক্রিয়া, এটা একটা বিচারের অধীনে আছে। আপাতত আমাদের জীবন জীবিকার প্রশ্ন রয়েছে, আমাদের চাকরি বাঁচাতে হবে, না হলে আমাদের প্রত্যেকের সংসারের জীবন চলবে না। সে অর্থে আমাদের বিদ্যালয়ে যেতে হবে এবং আমরা সুবিচার চাই। আচ্ছা, তুমি বুঝতে পারছো যে কোথাও মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখলেও ভলেন্টিয়ারি সার্ভিস এইটা করতে নারাজ শিক্ষকরা, এবং পরবর্তীকালে যে অযোগ্যদের সাথে তিনি বলেছেন যে তাদের কাগজপত্র খতিয়ে দেখবেন, সেটাকেও এখনও পর্যন্ত ভালোভাবে নিচ্ছেন না শিক্ষকরা। কারণ এদের বক্তব্য, তারা চান তাদের চাকরিটা থাকুক, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বার্তা 2 মাস ধরে স্কুলে যাওয়ার ক্ষেত্রে, সেই বার্তাকে তারা প্রাধান্য দিয়ে আগামীকাল থেকে স্কুলে যাবেন। এবং মুখ্যমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় কোথাও বকলমে বুঝিয়েছেন যে তাদেরকে এরিয়া দিয়ে দেওয়া হতে পারে এই 2 মাসের, সেই পদ্ধতিটাকেও মেনে নিতে রাজি শিক্ষকরা। শুভজিৎ, একেবারে কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, আমি শোনাবো আপনাদের। আচ্ছা, এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে সরাসরি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি তার সঙ্গে কথা বলবো। বিকাশবাবু, আজকে মুখ্যমন্ত্রী যে আশ্বাসবাণী কোট আনকোট দিলেন, সেইটা আইনত কতটা বাস্তবায়িত হতে পারে? আপনি একজন বর্ষিয়ান আইনজীবী হিসেবে কি বলবেন? উনি কি আশ্বাসবাণী দিয়েছেন তা তো আমি জানি না, আমি কি করে বলবো। উনি বলেছেন যে যোগ্যদের কখনোই বঞ্চিত করা হবে না। কে যোগ্য? উনি একটা হলফনামা দিয়ে কয়তো বলে দিন যে এরা যোগ্য। এতদিন বলেননি কেন কারা যোগ্য? আর এই সমস্তটাই দুর্নীতি করেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো যদি লেখাপড়া করেন, পড়ে থাকেন, বুঝে থাকেন, তাহলে তো আর এই প্রশ্নগুলো আসে না। দুর্ভাগ্য হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হাইকোর্টের আদেশ পড়তে পারেন না, পড়লেও বুঝতে পারেন না, তাই এসব কথা বলছেন। না, কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে তিনি কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইবেন, মানে কে যোগ্য কে অযোগ্য সেই বিষয়টা ট্রান্সপারেন্টলি দেখার কথাও তিনি বলছেন। সে তো দেখা হয়ে গেছে, তো কোর্ট তো বিচার করে দিয়েছে, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। উনি তাহলে এবার নিজে একটা হলফনামা দিন। কিন্তু তাহলে রিভিউ পিটিশনের জন্য কোনো প্রস্তুতি পর্ব এই মুহূর্তে আইনের পথে কিভাবে কিছু সম্ভব, আপনি বলবেন প্লিজ। জনগণের টাকা নিয়ে উনি যা খুশি করতে পারেন, এই নিয়ে আমার পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বলবো আইনত যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটাই সংবিধান সম্মতভাবে গ্রহণ করতে হবে, মানতে হবে। এর বাইরে যারা যাবে তারা পরবর্তীকালে পদক্ষেপে কি হতে পারে সেটা আন্দাজ করে যাওয়া যায়। বিকাশবাবু, আরো একটা বিষয়, এই 2 মাস তিনি স্বেচ্ছাশ্রম মানে ভলান্টারি সার্ভিস দেওয়ার কথা বলছেন তিনি এই সময়টা পুষিয়ে দেবেন, সেই বিষয়টা আইনত কিভাবে সম্ভব? কি করে ভলান্টারি সার্ভিস দিতে হয়? অনেক যোগ্য ছেলে মেয়ে আছে, ওর তো ছাত্র, উনি একেবারে তৃণমূল দল করেন তো, টিএমসিপি না কি সব আছে, তো তাদের মধ্যে যে যোগ্য ছেলে মেয়েরা থাকে তারা ভলান্টারি সার্ভিস দিক। এরা কেন? যারা দুর্নীতি করার মধ্য দিয়ে ওর দলকে লালন পালন করেছে,
তাদের কাছে ভলান্টারি কেন? ভলান্টারি সার্ভিস উনি দিন না, গ্রামে গ্রামে বলুন, বহু ছেলে মেয়ে লেখাপড়া করে জানে বসে আছে, তারা ভলান্টারি সার্ভিস দেবে। না তার মানে বিকাশবাবু এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য যারা, যাদের চাকরি হারিয়েছে, যারা এই মুহূর্তে অসহায়, তাদের কাছে কি কোনো আশার আলোই থাকলো না? যোগ্যটা কে? আমি তো এটা বুঝতে চাইছি, তো এটা আমি হাইকোর্টে বুঝতে চেয়েছি, সুপ্রিম কোর্টে বুঝতে চেয়েছি, যোগ্যটা কে আর কে অযোগ্য এটা বলে দিন না রাজ্য সরকার। না কিন্তু যারা যোগ্য, যারা সৎ পথে পরীক্ষা দিয়ে, যারা তো জানেন, তারা তো বঞ্চিত হলেন। কারা যোগ্য? এর মধ্যে অনেকেই তো রয়েছেন যারা সৎ পথে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন, শিক্ষকতা করছেন। তারা সৎ পথে পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে শিকার হয়েছেন। তাদের ঢাল করে মমতা ওর দুর্নীতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এটা বুঝুন। বিকাশবাবু যদি সেটাই হয়ে থাকে, বিকাশবাবু যদি সেটাই হয়ে থাকে, আমি আপনার কথা বুঝতে পারছি, তাহলে তাদের কাছে কি, আমি যেটা জানতে চাইছি মানবিকতার জায়গাতে, তাদের কাছে কি কোনো আশার আলোই থাকছে না? পুরোটাই অন্ধকার। তারা আবার পরীক্ষা দেবে, সুপ্রিম কোর্ট তো সুযোগ দিয়েছে, হাইকোর্ট তো সুযোগ দিয়েছে, স্বচ্ছ পরীক্ষা হোক, তারা আসবেন, যোগ্য মানুষরা ফিরে আসবেন। আসলে এই যোগ্য অযোগ্যের এই একটা আবহ তৈরি করে মমতা চাইছেন ওর অত বড় দুর্নীতিটাকে আড়াল করতে। এটা আপনারা বুঝছেন না কেন? আমি ওই সমস্ত যারা যোগ্য বলে দাবি করছেন তাদেরও বলছি, তোমরা এই দুর্নীতিকে আড়াল করার শরিক হয়েও না। দুর্নীতিটাকে সামনে এসেছে, সেটাকে আরো তীব্রভাবে সমাজের কাছে হাজির করো যে এই সমস্ত লোকেরা দুর্নীতি করে, তার জন্য তোমরা ভুগছো। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে, আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন তাদের স্যাটিসফ্যাকশনের জন্য, আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা পড়তে পারেন। আমি এইটুকু বলবো, নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়া, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন
অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন, এটা মাথায় রাখবেন। যদি 7000ই দেওয়া হয় তাহলে 7000 বৈধ বলে সরকার তাই বলছে, তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। হাম কিসি সে কম নেই, আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব, আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে। যেহেতু তাদের জন্য টাকা উঠেছে, সেই টাকা ভাইপো তুলেছে, এবং সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস एंड बाउंसेর मैनेजिंग डायरेक्टर। सीएम नहीं, टीएमसी का लीडर। ये सीएम होती तो 26,000 को लेकर मीटिंग करती।